সবাই উপরে ওঠার জন্য একটা সিঁড়ি চায়। আপনারা আমাকে লোভী বলতেছেন, লোভী কে না? আমাকে যে একটা বাচ্চা দিয়ে উনি রাস্তায় ঘুরাচ্ছে তা না, ওনার পালক মেয়ের সাথে ওনার অবৈধ সম্পর্ক। সঠিক আরো কত সন্তান ওনার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। মেইন রোড থেকে টানতে টানতে 1 কিলোমিটার আমাকে নিয়ে গেল। ওই এলাকার মানুষগুলো এতটাই অমানুষ, একটা মানুষ ধরলো না। বাংলা ছবির মতো সবাই তাকায় তাকায় দেখলো। আমি ঈশিতা, আমি গান করতাম, মানে সবসময় গান করি না, আমি বছরে 4-5টা প্রোগ্রাম করি, এর বেশি প্রোগ্রাম করি না। মিরপুর মাজারে যখন গিয়েছিলাম তখনই আক্তার ফারুক ওনার সাথে আমার দেখা হয়। উনি আমার মায়ের সাথে কথা বলে বসে ওইবার, তারপরে আমার সাথে কথা বলে উনি আমাকে বলে চাকরি দিবে, আমার বোনকে চাকরি দিবে এবং আমার বোবা ভাইটাকেও উনি চাকরি দিয়ে দিবে, একটা চায়ের দোকান দিয়ে দিবে, আমার ভাইটার কানের চিকিৎসা করবে, বিভিন্ন কথা বলে উনি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তারপরে যখন আমরা যোগাযোগ করি চাকরির জন্য, ওনার অফিসে যাই। ওনার অফিস না, মানে এটা একটা টিনের একটা ঘর, উনি নাকি সেখানে বসে, ওইখানে উনি জোর জবরদস্তিভাবে আমার সাথে একটা সম্পর্ক করে আমার কাছে। তারপরে আমার বাচ্চাটা আসার পর যখন আমি বাচ্চাটার স্বীকৃতি চাইতে যাই, তখন উনি বলে, তখন আমি ওনার ঠিকানা খুঁজতে খুঁজতে ওনার অফিসে যাই, ওনার মহল্লাতে যাই। যাওয়ার পর ওনার অফিসে গিয়ে শুনি যে উনি এই টাইপের লোক, উনি সারা রাত মদ খায়, জুয়া খেলে, মদ খায়। তারপর হচ্ছে উনি এর আগেও একটা মহিলাকে প্রেগনেন্ট করছে ওনার এলাকায়। এটা অনুসন্ধান করলে বের হয়ে আসবে, আশা করি এটা অনুসন্ধান করলে সঠিক তথ্যটা বের হয়ে আসবে। তারপর ওনার পালক মেয়ের সাথে ওনার অবৈধ সম্পর্ক, যখন এই সমস্ত সব কথা আমি শুনতে পারি, আমার তো তখন আমি তখন আরও বেশি দুশ্চিন্তায় পড়ে যাই। তখন আমি ওনার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি নাম্বার নিয়ে। তখন যখন ওনার পরিবারের সাথে আমি যোগাযোগ করি, তখন আমি যখন ওনার ছেলেকে এই কথাটা বলি যে উনি আমার কাছে ওনার একটা বাচ্চা আছে, উনি আমার বাচ্চা দিছে, আমি যখন এই স্বীকৃতিটা ওনার ছেলেকে দেই, ওনার ছেলে এই কথাটা রেকর্ড করে সারা মহল্লা ছড়াই দিচ্ছে। আমি কিন্তু কাউকে বলি নেই, ওনার ছেলে এই বিষয়টা ছড়াই দিচ্ছে। কারণ ওনার ছেলে এই বিজলির বিষয়টা, ওনার পালক মেয়ের সাথে যে ওনার একটা অবৈধ সম্পর্ক, এটা ওনার ছেলে কাউকে বলতে পারতেছিল না। আমি যে শুধু আমাকে যে একটা বাচ্চা দিয়ে উনি রাস্তায় ঘুরাচ্ছে তা না, ওনার পালক মেয়ের সাথে ওনার অবৈধ সম্পর্ক। সঠিক ইনভেস্টিগেশন, সঠিক তথ্য, সঠিক অনুসন্ধান হলে, তারপর উনি যে এর আগে একটা কাজের মহিলাকে প্রেগনেন্ট করছে, উনি যে মদ খায়, জুয়া খেলে, ওনার মেয়েটাও নেশা করে, ওনার ছেলেটাও নেশা করে। উনি আমার সাথে শুধু আমাকে যে একটা বাচ্চা দিছে তা না, উনি আমার সাথে কি কি অগারেন্স করছে এটা এখন আমি আপনাদেরকে বলবো। আমি যখন প্রথমে এই বাচ্চাটার স্বীকৃতির জন্য যখন আমি ওখানে গেলাম, তখন ওনাদের পরিবারের সবাই যখন বলছে আমাকে, আচ্ছা ঠিক আছে আমরা বসবো, পরিবারের সবাই বলে যে তোমার বিয়ে করাবো 5 লাখ টাকা, কিন্তু তোমার 3 মাস পর ঘর নিয়ে দিব, 3 মাস পর তোমার স্বীকৃতি দেবো, 3 মাসের আগে তুমি কাউকে জানাইতে পারবে না। আমার কাছে বিষয়টা কেমন যেন লাগলো। তারপর আমি তাড়াতাড়ি করে এই বিষয়টাকে না করে দিই। তারপরে আমি যখন না করে দিই, ওনারা আমাকে কাবিননামা ছাড়াই তারপরে ওনারা আমাকে তালাকনামা পাঠাইছে। যখন আমি তালাকনামা নিয়ে কমিশনার ওনার কাছে গেলাম, কমিশনার কাছে যাওয়ার পর কমিশনার উনি সব কথা শুনে বললো যে এটা আমার পক্ষে সম্ভব না, এই লোককে আমার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না। তখন উনি আমাকে বললো যে আমি তোমাকে এমন এক জায়গায় পাঠাবো, এমপি ওনার কাছে, উনি খুব ভালো মানুষ, উনি তোমার কথা শুনবে। তারপরে ওই এলাকার প্রত্যেকটা মানুষ বলছে যে ওই এমপি খুব ভালো মানুষ, ওনার কাছে যাও। আর ওই এলাকার অনেকগুলো মহিলা ছিল ওই কমিশনার ওনার অফিসে, ওই মহিলাগুলো সবাই সাক্ষী দিছে, 3-4টা মহিলা। ওরা স্বীকার করবে কিনা জানি না, কমিশনার উনি স্বীকার করবেন, আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি উনি বলবেন। ওই কমিশনার ওনার কাছে বলছেন যে হ্যাঁ, ওর পালক মেয়েটার সাথে ওর অবৈধ সম্পর্ক, এটা ওর ছেলেও বলছে, ওর ছেলে এটা নিয়ে ওকে মারছেও পর্যন্ত। এমন কথার মধ্যে উনি এই লোকটা 63 বছর বয়স, যদি আমি আর দুইটা মেয়ে, বিজলি স্বীকার করবে না, কারণ কারো যখন ভালো সময় আসে কেউই স্বীকার করে না, ওইটা স্বীকার করবে না, কিন্তু অনুসন্ধান হইলে এটা বের হয়ে আসবে, আমার বিশ্বাস বের হয়ে আসবে। এর আগে একটা কাজের মহিলাকে প্রেগনেন্ট করছে, শুধু এটা না, উনি কাবিন করা পর্যন্তই উনি ক্ষান্ত না, তালাকনামা, উনি আমাকে কাবিননামা ছাড়াই তালাকনামা পাঠাইছে। তারপর যখন এমপি ওনার কাছে গেলাম, এমপি উনি সব কথা শুনে ওনার সাথে আমার বিয়ে পড়ায় দেওয়ার জন্য বললো। কিন্তু এমপি উনি যাদের কাছে দায়িত্ব দিচ্ছে তারা দায়িত্বে গড়বড় করছে। ওনারা এমপি উনি যে 2 ঘন্টা নামাজ পড়ছে, সেই 2 ঘন্টায় ফারুক উনি বিভিন্ন লোককে ফোন দিয়ে জড়ো করছে, ওইটা রিকোয়েস্ট করায় এমপি উনাকে কমিশনার উনি বারবার ফোন দিয়ে বলে দিছিল যে ও কখনোই ওকে নিয়ে সংসার করবে না, ওকে 10 লাখ টাকা কাবিন করাই দিবেন, যাতে করে মেয়েটার জীবনের ক্ষতিপূরণটা উঠে যায়, আর মেয়েটা যাতে সন্তানটা যাতে স্বীকৃতি পায়, মেয়েটাকে বিয়ে পড়াই দিন। এমপি উনিও বলছিল যে 10 লাখ টাকা কাবিন করানোর জন্য, কিন্তু ওই লোকগুলি চালাকি করে 5 লাখ টাকা কাবিন করাইছে। ওনারা ঠিক ওনার ভাইদের মতোই বলছে যে তোমার 3 মাস পর ঘর নিয়ে দিব। আমার কোনো দায়িত্বও নেয় নাই, ভরণ পোষণও করে নাই, কিচ্ছু না। উনি জাস্ট নামমাত্র একটা মামলা মুছার জন্য একটা কাবিন করে উনি 2 মাসের মাথায় উনি আমাকে আবার তালাকনামা পাঠাইছে। তারপরে শুধু এটা না, তালাকনামা পাঠাইছে, যে তালাকনামা পাঠানোর আগে উনি আমাকে বলে যে এবার তো তুই আমাকে তালাক দিবি। উনার ভাইতারা কত বড় ষড়যন্ত্রকারী, উনার ভাইতারা এর আগে বলে যে তুমি তোমার নিজের হাতে সব কিছু লিখে
তুমি যেভাবে সিগনেচার দাও সেভাবে, তোমার নিজে যেভাবে সিগনেচার দাও, যে কোনো কথা লিখে তুমি নিজে যেভাবে সিগনেচার করো সেভাবে একটা সিগনেচার করবা। এখন ওনারা যখন আমার কাবিননামা পাইছে, আমি যে সিগনেচার করছি এমপি ওনার অফিসে, তখন আমার মনে হইলো যে এই সিগনেচারটা দিয়ে ওনারা আমার তালাকনামা বানাবে। তখন আমি তাড়াতাড়ি করে আসি। তারপর যখন আমি আমার কাবিননামাটা তুলতে গেছি, কাজী অফিস থেকে আমাকে কাবিননামা দেন। আমি যখন আমার উকিল বাপকে বললাম, আমার উকিল বাপের কাছে আমি একাধিকবার গেছি যে উনি আমাকে ঘর নিয়ে দিচ্ছে না কেন, উনি আমাকে কাবিন করছে। উনি আমাকে, আমার উকিল বাপ বলে যে সামনের মাসে তোমাকে ঘর নিয়ে দিবে, আমি বলবো। কিন্তু উনি বলে যে আমি 2 মাস পর ঘর নিয়ে দিব। 2 মাস পর উনি আমাকে তালাকনামা পাঠাইলো। তার মানে কি, ধর্ষণ মামলাটা মুছার জন্য উনি আমার সাথে কাবিন করছে। তারপর ওনার ভাইতারা যে কথাটা বলছে 5 লাখ টাকা কাবিন, এমপি ওনার অফিসে কমিশনার উনি রিকোয়েস্ট করার পরও উনি বিভিন্ন লোকের মাধ্যমে ফোন দিয়ে সে 5 লাখ টাকা কাবিনই করলো। ওনার ভাইতারা যে বলছে 3 মাস পর ঘর নিয়ে দিবে, এমপি ওনার কাছে গিয়ে বিভিন্ন লোকের মাধ্যমে রিকোয়েস্ট করায় উনি সেই 3 লাখ টাকা 3 মাস পর ঘর নিয়ে দিবে। এই সিচুয়েশনেই আসলো। তারপরে ওনার পালক মেয়ের সাথে আমার কাছে একটা রেকর্ড আছে। ওনার যে বর্তমান বউটা ওনার সংসারে আছে, তার বউয়ের আপন শালা, ওনার আপন শালার একটা রেকর্ড আছে যে ওনার পালক মেয়ের সাথে ওনার অবৈধ সম্পর্ক। ইভেন উনি ওনার আপন ছেলেটাকে পর্যন্ত বঞ্চিত করতে চায়। আপনি অনুসন্ধান হলে জানতে পারবেন যে ওনার ছেলেটাকে উনি কোনো সম্পদ দিবে না বলে ঘোষণা করছেন। তারপর ওনার ছেলেকে এই বিষয়টাতে প্রতিবাদ করার জন্য ওনার ওয়াইফও এই সম্পর্কটার সাথে জড়িত। আমি কিভাবে এটাকে সন্দেহ করতেছি সেটা আপনারা শুনেন। তারপরে উনি আমাকে তালাকনামা পাঠাইছে কিভাবে, তালাকনামা কিন্তু আমার হাতে আসে নাই। আমি যখন এই বাচ্চাটাকে নিয়ে একদিন হাসপাতালে গেলাম, হঠাৎ করে ওনারা আমাকে রাস্তা থেকে চুল টানতে টানতে মারতে নিয়ে গেছে। আমি আপনাদেরকে আমার জামা এবং চুলগুলো দেখাচ্ছি। ওনারা আমার কতগুলো চিল ছিঁড়ছে আর আমাকে টানতে টানতে, এটা কোনো হাত দিয়ে ছেঁড়া জামা না, ওনারা আমাকে রাস্তা থেকে টানতে টানতে আমার জামাটা যে ছিঁড়ছে, সেই ছেঁড়াটা একটা বর্বর, মধ্যযুগীয় বর্বরদের মতো মেন রোড থেকে টানতে টানতে 1 কিলোমিটার আমাকে নিয়ে গেল। ওই এলাকার মানুষগুলো এতটাই অমানুষ, একটা মানুষ ধরলো না। বাংলা ছবির মতো সবাই তাকায় তাকায় দেখলো। সমাজে যে এখনো এরকম হয়, ওরা কিসের ক্ষমতা একটা মেয়েকে মেন রোড থেকে টানতে টানতে মারতে নিয়ে যায়। আমার সমাজের কাছে জানতে ইচ্ছা করে যে এটা কত বড় বর্বরতা, এই সাহসটা ওরা পেল কই। শুধু এটা না, উনি ওই বিজলি মেয়েটার সাথে অবৈধ সম্পর্ক করে, ওই মেয়েটার মেডিকেল হোক। যখন আমি এই কথাটা বলছি ওনার ছেলেকে, ওনার ছেলে যখন এই বিষয়টা এলাকার সবাইকে ছড়াই দিল, উনি ওই বিজলি মেয়েটাকে ওই এলাকা থেকে আউট কইরা 2.5 মাসের জন্য বরিশাল পাঠাই দিয়েছে। আপনারা জানতে পারবেন, আমি যখন মামলা দেওয়ার জন্য আদালতে গেছি, তখন আদালত আমাকে বলছে যে 2.5 মাস পর ধরের কোনো আলামত থাকে না। 2.5 মাস পর উনি মেয়েটাকে আবার বরিশাল থেকে নিয়ে আসছে। এটা ওনার ওয়াইফ যদি সাথে সাথে সংগঠিত না হইতো, ওনার ওয়াইফ না হইলে উনি এই কাজটা করতে পারতেন না। 2.5 মাস পর মেয়েটাকে আবার ঢাকায় নিয়ে আসছে। ওনার ছেলে আমাকে এই কথাটাও বলছে, আপনাদের সামনে বোঝার জন্য আমার বলতে বাধ্য হচ্ছি, যে এখন বিজলিকে তুমি কিছুতেই ধরতে পারবে না, ওর সাথে জোর অবৈধ সম্পর্ক, কারণ বাবা এখন প্রোটেকশন ব্যবহার করে। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে তার ছেলের সাথে আমার ঘন্টার পর ঘন্টা কথা আছে, হোয়াটসঅ্যাপে আমি দেখাবো। ইভেন শান্ত আমাকে এই কথাটাও বলছে যে আমার মা আমাকে কথা বলতে দেয় না। ওনারা ওয়াইফ এবং হাজব্যান্ড, ওনার একটা ক্রাইম ফ্যামিলি। ওনার ছেলেটাও নেশা করে, ওনার মেয়েটাও নেশা করে। উনি সরকারি চাকরিজীবী হলেও কি হবে, ওনার চালচলন অনেক খারাপ। উনি এর আগে আরেকটা কাজের মহিলাকে প্রেগনেন্ট করছে। আমি, বিজলি, আরো না জানি কত মেয়ে আছে ওনার অগোচরে, যারা হয়তো, আমি যখন এই কথাটা প্রকাশ করছি ওনারা মেন রোড থেকে আমাকে মারতে নিয়ে গেছে, আমাকে এমপি বিয়ে দিছে। ওনারা মারে আর বলে যা এবার এমপির কাছে যা। ওনারা কত বড় বর্বর হইলে ওনারা এই সাহসটা পাইছে। তারপরে শুধু এটা না, এখন উনি আমাকে, আমি যে এলাকায় গেছি এর আগে, সেই ভিডিওগুলো ডাউনলোড করে, সেই কোনো কারণে উনি কোনো লোকের মাধ্যমে সেই ভিডিওটা করছে। পরে উনি আমাকে বলতেছে যে এখন আমি ছুরি নিয়ে নাকি ঘুরতেছি উনাকে মারার জন্য, যে আমাকে মারছে এখন আমি উনাকে মারবো। কত বড় ক্রিমিনাল হইলে। তারপর শুধু এটা না, উনি বলে যে বিভিন্ন জেলায় জেলায় তোর নামে মামলা দিব, তোকে হয়রানি করব। আমার কাছে তার মেয়ের সাথে তার ছবি আছে রাতের অন্ধকারের, আপনারা দেখতে পাবেন। তারপর তার আপন শালার রেকর্ড আছে। আরেকটা মেয়ে, একটা পার্কের ছবি। ওনার ওয়াইফ যে এটার সাথে জড়িত আমি কিভাবে বুঝতে পারছি সেটা শুনেন। এপ্রিলের 3 তারিখে ওনার ওয়াইফকে ইমুতে আমি এই ছবিটা পাঠাই। পাঠানোর পর ওনার ওয়াইফ কত তারিখে যেন ফেসবুক স্ট্যাটাস দিছে, ওনার মাধ্যমে দেওয়াইছে ছবিটা, শুধু ওনার ওয়াইফকে আমি দিছি ফেসবুক স্ট্যাটাস। হ্যাঁ, আমাকে উনি প্রদর্শন করছে, পরে বিয়ে হয়েছে। হ্যাঁ, পরে এই যে উনি এই ছবিটা, ওনার ওয়াইফ এই ছবিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিছে। ওনাদের বার্থডে জন্মদিন কেউ রাতের অন্ধকারে শুধু বাপ আর মেয়ের ছবি তো বার্থডে পালন করে। পিছনে আরেকটা ছেলে আরেকটা মেয়ে, আপনারা দেখেন, এটা একটা ঘুরতে যাওয়ার স্থান। শুধু এটা না, ওই মেয়েটার হাতটা কোথায় আপনারা দেখেন, মেয়েটার বডিটা কেমন হয়ে আছে আপনারা দেখেন। আর একটা অবিবাহিত মেয়ের বডি এরকম থাকে কিনা আপনারাই দেখেন। তারপরে এবার আপনারা তার শালার রেকর্ড শুনেন, তার আপন শালার রেকর্ড, তার আপন শালার স্বীকারোক্তি যে এই মেয়েটার সাথে তার সম্পর্ক। এই রেকর্ডটা কিন্তু করছে আমার বোন। উনার শালা আমার সাথে আরো অনেক কথা বলছে এবং উনার মেয়েটাও বলছে যে আমার বাবা নর্দমার থেকেও খারাপ, আমার বাবা পশু। আমি চাই এই পশুর বিচার হোক। উনি না জানে আর কত মেয়ের মান সম্মান নষ্ট করবে। অসহায় তো হতেই পারে, সবাই উপর ওঠার জন্য একটা সিঁড়ি চায়। আপনারা আমাকে লোভী বলতেছেন, লোভী কে না?
আপনারা চাকরি করেন কিসের জন্য? টাকার ইনকামের জন্য না? আমি কি জানি আমার সাথে এরকম ঘটনা ঘটবে? দুনিয়ার কেউই কি জানে তার যখন কখন বিপদ হবে? আমি এই যে ইন্টারভিউটা দিচ্ছি, একবার সাংবাদিকরা আমাকে নিয়ে বাজে মন্তব্য যেভাবে হোক আমাকে উল্টাভাবে ভিডিওটা ছাড়ছে। আবার যখন বিশ্বাস হয়েছে আমি কি আসি নাই, ওনার ওখানে ভাড়াটিয়া আছে, কিন্তু ভাড়াটিয়ার এক পাশে ওনার আরেক পাশে পুরো সেফটি একটা বাসা। ওনারা ওই ঘরে সম্পর্ক করার জন্য ওনার ওয়াইফে এই কাজগুলো করায় দেয়। এর আগেও আরেকটা মহিলাকে উনি ওই বাচ্চাটাকে অ্যাবর্শন করাইছে। ওই মহিলাকে শুধু আইনের আওতায় আনা হোক। আমার কাছে এগুলা প্রশ্ন যে ওনারা স্বামী স্ত্রী মিলে উনি ওনার স্বামীর সম্পদ দখল করার জন্য, স্বামীর মন জয় করার জন্য উনি একটার পর একটা ইয়ং মেয়ে এনে এনে ওই ওনার স্বামীর কাছে দিচ্ছে। ওই কাজের মহিলাকে যে অ্যাবর্শন করাইছে এই স্বীকারোক্তি ওনার ওয়াইফের আছে, প্লাস ওনার অফিসের, ওনার মহল্লা সবাই জানে এই বিষয়টা। এই লোকটা সমাজে এইভাবে ওপেন ঘুরে বেড়াচ্ছে, ওকে ধরা উচিত, সমাজের ব্যবস্থা করা উচিত ওনার ব্যাপারে। আমার মতো আর কত মেয়ে জানি ওনার বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়, হয়তো তারা ইজ্জতের কারণে, লজ্জার কারণে আসতেছে না।